আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। দণ্ডপ্রাপ্ত আসামি সে আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে যে আমি আর্থিকভাবে অসচ্ছল, আমি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতাম, আমি নিয়মিত ইয়াবা মাদকাসক্ত ছিলাম, আমি মাদকাসক্ত নেশাগ্রস্ত হওয়ার কারণে পরিবারে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ইতিপূর্বে আমি কোনো অপরাধে জড়িত ছিলাম না। অত্র মামলার ভিকটিমের সাথে যে ঘটনা ঘটেছে তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। আমার আর্থিক অভাব, পারিবারিক অশান্তি, মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হওয়ার কারণে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, অবচেতনভাবে হয়েছে। কিভাবে যে ঘটনাটি ঘটেছে আমি বুঝতে পারি নাই। আমার একটিমাত্র ছেলের পড়াশুনো খরচ ও পরিবারের ভরণ পোষণ করার মতো কেউ নাই। আদালত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল অফিসে আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। টিমের 3 সদস্য 4 সদস্য এখানে দেখছেন আছে এখানে ব্যারিস্টার মেহেদি হাসান, ব্যারিস্টার ওসমান চৌধুরী, দেওয়ান হুমায়ুন কবির রিপন এবং মিস্টার আপেল মাহমুদ। তো আমরা আজকে যেহেতু ওই বেঞ্চ প্রথমেই যখন দিনের কার্যসূচিতে সকাল 10:30টার সময় আমি আদালতকে গিয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি, কিন্তু যেহেতু 20 নম্বর আইটেমটি আসিয়ার মামলা, আমি আদালতকে বলেছি যে এই মামলাটি এবং এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে এত বেশি নাড়া দিয়েছিল, মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। সেইটি বিবেচনায় নিয়ে আমি আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছেন যে প্রথম থেকে যে মামলাগুলো সেগুলো কিন্তু 2019 সালের মামলা, তো তারা এতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের কাস্টে আছে, তাদেরও প্রায়োরিটি অগ্রাধিকার দিতে হবে। আমি সেটা বলেছি, অবশ্যই তাদের অগ্রাধিকার পাবে। তবে একথাও বলেছি যে দেখেন, কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। অন্তত মানুষ, অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। সেই বিবেচনায় আদালতকে বলেছি, আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। এবং সেই কোর্টে মামলা শুনানির জন্য আমাদের যে লিগ্যাল টিম, সেই টিম সেখানে ডিপ্লয়েড আছে এবং তারা প্রথম থেকে মামলা শুনানি করার জন্য 20 পর্যন্ত, যে আসিয়া পর্যন্ত প্রত্যেকটি মামলা শুনানি করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। আমাদের আজকে জানেন যে রামিসা, অতি সাম্প্রতিক যে ঘটনা, রামিসা হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি, তারা আইন অনুযায়ী তারা জেল আপিল করেছেন, অর্থাৎ কারাগারের কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা আপিল দায়ের করেছেন, যেটাকে আমরা জেল আপিল বলি। সেটি ভিন্ন একটি বেঞ্চে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, এই বেঞ্চে এটি আজকে তালিকাভুক্ত ছিল আজকে 35 এবং 36 নম্বর আইটেম হিসেবে। আমি 34 এবং 35 নম্বর আইটেম হিসেবে ছিল। রাষ্ট্রের পক্ষে এই মামলাতে আমি ছিলাম এবং সেখানে আদালত এই 2টি মামলা অ্যাডমিট করেছে। অ্যাডমিট বলতে জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র অনুমোদন করেছেন এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি, সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি ডেকেছেন। সেই সময় মাহবুব রহমান মান্না তখন আপনার ডাক্তার ভিপি, তাকেও ডেকেছেন, তার সঙ্গে কথা বলছেন, অন্যান্য দলগুলো ডেকে কথা বলেছেন। এই যে সব আগে জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করে তার মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল জিয়া রহমানের কৃতিত্ব। এই যে হিজবুল বাহার সম্পর্কে অনেক কথা বলে, উদ্দেশ্যটা কি ছিল? যে দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদেরকে তিনি জাহাজে উঠিয়ে তাদেরকে বাংলাদেশ দেখানোর জন্য এবং বঙ্গোপসাগর দেখানোর জন্য তিনি নিয়ে গেছেন এবং সেখানে সমস্ত বিশিষ্ট আপনার অধ্যাপক যারা আপনার ছিলেন, রিসার্চার,
তাদেরকে নিয়ে গেছেন যে তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানা। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তাই আমি শেষ করছি এই কথা বলে, আমি যে কথাগুলো বলেছেন এখানে, যে এখন একটা সুযোগ এসছে। একটা ফাঁসির আসামিকেও তো আপনারা সুযোগ দেওয়া হয়, তো এখন তো সুযোগই দিল না। সুযোগ না দিয়ে লাইসেন্স বাতিল করে দেওয়া, পুরো একটা হাসপাতাল বন্ধ করে দেওয়ার তো কোনো অর্থ হয় না। পেশেন্ট, আমার হাজবেন্ড এখানে 1.5 বছর ধরে ডায়ালিসিস নিচ্ছে। এখন আজকে ওনার ডায়ালিসিস ছিল, আজকে বাসায় উনি খারাপই হয়ে গেছে। হ্যাঁ, প্রচন্ড খারাপ হয়ে গেছে। এখন খারাপ রুগী রেখেই আমি আসছি, খারাপ রুগীটা রেখে আসছি। এখন ডায়ালিসিস ইউনিটটা, অন্তত পক্ষে ডায়ালিসিস ইউনিটটা আজকের মধ্যেই খুলে দেওয়া হোক। মানে ডিজি স্যার যেভাবেই পারে আজকের মধ্যে যাতে ডায়ালিসিস ইউনিটটা খোলা হয়। পেশেন্টগুলো খুব অসুস্থ হয়ে যেতেছে। না, এটা হঠাৎ সিদ্ধান্তটা নেওয়াটা আসলে উনি কিভাবে নিচ্ছে সেটা তো ওনার ব্যক্তিগত ওপিনিয়নের মধ্যে পড়ে না। একটা দেশের একটা হাসপাতাল হুট করে তার বন্ধ হয়ে যেতে পারে না, হুট করে তার বন্ধ হয়ে যেতে পারে না, লাইসেন্স বাতিল হতে পারে না। এটার জন্য তো আগে থেকে ওনারা পানিশমেন্টের তো ব্যবস্থা অন্যরকমও থাকতে পারে। একটা ফাঁসির আসামিকেও তো আপনারা সুযোগ দেওয়া হয়, তো এখন তো সুযোগই দিল না। সুযোগ না দিয়ে লাইসেন্স বাতিল করে দেওয়া, পুরো একটা হাসপাতাল বন্ধ করে দেওয়ার তো কোনো অর্থ হয় না। আর যদি ডায়ালিসিস ইউনিটটা অন্তত পক্ষে আপনারা খোলা রাখেন, ডায়ালিসিস ইউনিটের রুগীটা তো প্রতিদিন রেগুলার রুটিন মাফিক একটা ট্রিটমেন্ট। এখানে রেগুলার রুগী না আসলে রুগীর যে কোনো সময়